অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত বিতর্কিত একদা বাজেয়াপ্ত রাজনৈতিক উপন্যাস পথের দাবির নির্বাচিত অংশ, যেটা দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর বাংলা পাঠ্য বইতে পথের দাবি এই শিরোনামে গল্প আকারে দেওয়া হয়েছে। সেই গল্পটি নিয়েই আজকের এই ভিডিওতে এক একটা লাইন, প্রত্যেকটা শব্দের অর্থ ধরে ধরে আমি আলোচনা করব এবং কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সে বিষয়ে তোমাদের স্পষ্ট আভাস দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি এই জুলাই মাসের মধ্যেই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, যেটা বেস্ট সেলার, যেটার কথা মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রী থেকে শুরু করে একদম যারা দারুণ রেজাল্ট করছে, হয়তো সারা বছর পড়তে পারেনি, সবার মুখে মুখে শুনবে, সেই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, যেটার বাংলা আমি লিখি, সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে। বই প্রকাশের ডেট ফাইনাল হয়ে গেলে আমি এই চ্যানেলে ভিডিও করে দেব। দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের তাই অনুরোধ করব, আজকের ভিডিওটা তোমরা সামনে বইটা খুলে বা একটা খাতা নিয়ে দেখতে বসো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। এবং তুমি যদি শতবারও গল্পটা পড়ো, তুমি বুঝতে পারবে না যদি না তুমি এই পাঠ্য গল্পটির পূর্বসূত্র বা আগের ঘটনা কিছুটা না জানো। তাই আমি প্রথমেই এই গল্পের পূর্বসূত্র তোমাদের জানিয়ে দিচ্ছি। গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি মূল উপন্যাসের নির্বাচিত অংশ। উপন্যাসটি 31টা পরিচ্ছেদে বিভক্ত। সেই 31টা পরিচ্ছেদের মধ্যে থেকে ষষ্ঠ পরিচ্ছেদের শেষের দিকের কিছুটা অংশ আর সপ্তমের শুরুর দিকে কিছুটা অংশ তোমাদের সিলেবাসের জন্য বাছাই করা হয়েছে। অপূর্ব সায়েন্স নিয়ে বিএসসি পাশ করেছে। সায়েন্স নিয়ে পড়লেও মায়ের সঙ্গে থেকে থেকে সে অত্যন্ত ছোঁয়াছুঁই, এই যে সূচিবায়ীগ্রস্ততা, যে অন্য ধর্মের লোকের হাতের খাবার খাবো না কিংবা অন্য বর্ণের লোকের হাতের ছোঁয়া খাবার খাবো না, এইসব সূচিবায়ী সে মানে। সে এরই মধ্যে 400, পরে অবশ্য 600 হয়েছিল, এই মাইনেতে একটি চাকরি পায় বর্মা বা মায়ানমারে। এবার সমস্যা হলো, সে প্রথমে চাকরিতে যাবে না, কারণ তার মায়ের চিন্তা হলো বিদেশে গেলে ছেলে এই ছোঁয়াছুঁই এগুলো মানতে পারবে না, অন্যের হাতের খাবার তাকে খেতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত তার দাদা বাবা তারা বোঝালো, সেই সময় কিন্তু 400 টাকা অনেক, এই টাকার মাইনের চাকরি করতে তুমি যাও এবং তোমার রান্নাবাড়ি যাতে অসুবিধে না হয়, অন্যের হাতে ছোঁয়া না খেতে হয়, এজন্য একজন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে যাও। তো অপূর্ব নিজের সঙ্গে, টাইটেল হচ্ছে তার তেওয়ারি, সে তেওয়ারিকে নিয়ে বর্মাতে গেল। বর্মার বোথা কোম্পানিতে চাকরি শুরু করলো। সেই চাকরি করতে গিয়ে অফিসে তার সঙ্গে বন্ধুত্ব হলো একজন মারোয়ারি যুবক, যার নাম রামদাস তলোয়ারকর। এইবার অপূর্ব যে ঘরে ভাড়া থাকতো, অপূর্ব আর তেওয়ারি, তার ওপর তলায় থাকতেন এক খ্রিস্টান ভদ্রলোক যার নাম জোসেফ, তার মেয়ের নাম ভারতী। এই জোসেফ সাহেব মদ খেতেন, মাংস খেতেন, এই সমস্ত নানা কাণ্ড করে অপূর্বকে নানাভাবে উত্ত্যক্ত করতেন, এমনকি এ নিয়ে একবার কেস পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ অপূর্বর ঘোরতর শত্রু ছিলেন ওই জোসেফ সাহেব। একদিন অপূর্বর ঘরে চুরি হলো। অপূর্ব আর তেওয়ারির ধারণা এই চুরিটা করেছে ওই জোসেফ সাহেবের মেয়ে, বা তার মেয়ে সাহায্য করেছে, মেয়ের নাম ছিল ভারতী। এইবার অপূর্বর ঘরে চুরি হয়েছে, সেই রিপোর্ট লেখাতে অপূর্ব গেছে থানাতে। তারপর কি হলো চলো দেখে নিই গল্পে। একদম শুরুতে চলে যাচ্ছি। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, থানায় ঢুকে দেখা গেল, সম্মুখের হল ঘরে, সম্মুখের মানে সামনের হল ঘরে বড় বারান্দাতে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। 6 জন মতো বাঙালি পোটলা পুটলি নিয়ে বসে রয়েছে। জগদীশবাবু, থানার জুনিয়র একজন অফিসার, ইতিমধ্যেই তাহাদের টিনের তোরং অর্থাৎ টিনের ট্রাঙ্ক, তোরং মানে ট্রাঙ্ক, ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক অর্থাৎ সার্চ করা,
সেগুলো চেক করা, সেগুলোর ভেতরে কি আছে এগুলো দেখা দেখি শুরু করে দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে, কিন্তু একজন বাঙালির প্রতি তার একটু অতিরিক্ত সন্দেহ হয়েছে, তাকে আলাদা ঘরে তিনি আটকে রেখেছেন। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে, এরা সকলেই উত্তর ব্রহ্মদেশে, ব্রহ্মদেশ বলতে মায়ানমার বা বার্মাকে বোঝায়, এরা প্রত্যেকেই বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রির কাজ করিতেছিলেন। সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। অর্থাৎ যে বাঙালিদের আটক করা হয়েছে এরা উত্তর উত্তর বার্মাতে, উত্তর মায়ানমারে বর্মা অয়েল কোম্পানি, যেমন আমাদের দেশে ইন্ডিয়ান অয়েল আছে, ইন্ডিয়ান অয়েল আর কি, সেই রকম বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনিতে তেল তোলার কাজ করতেন। কিন্তু সেখানকার আবহাওয়া স্যুট না করার, মানে স্যুট করেনি, তাদের আবহাওয়া সহ্য হয়নি, এই কারণে তারা ওই জায়গা থেকে মায়ানমারের আর একটা জায়গা রেঙ্গুনে চলে এসেছেন। একটা সময় এই বর্মা বা মায়ানমারের রাজধানী ছিল রেঙ্গুন, একটা বড় শহর। তো তারা যেখানে মানে ওই তেলের খনির কাজ করত সেখান থেকে তারা রেঙ্গুনে চলে এসেছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া, এদের নাম ধাম মানে বাড়ি কোথায় এবং অন্যান্য তথ্য নিয়ে ও সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিয়া, সেগুলোকে সার্চ করে, সেগুলোকে পরীক্ষা করে ছাড়িয়া দেওয়া হইলে, এদের ছেড়ে দেওয়া হলে, ছেড়ে দেওয়ার পর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। এই লাইনটাকে তোমরা প্রত্যেকে ভালোভাবে দাগিয়ে নেবে, এটা থেকে কিন্তু সেকেন্ড সেমিস্টারে প্রচুর স্কুলে এবং টেস্টে প্রশ্ন আসতে চলেছে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। তারপরের পরিস্থিতি নিজের ভাষায় লেখো। পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক সন্দেহভাজন কে? সব্যসাচী মল্লিক। অর্থাৎ সব্যসাচী মল্লিক সন্দেহে একজনকে আটক করা হয়েছে, সাসপেক্ট করা হচ্ছে যে এই সব্যসাচী হতে পারে, তাই তাকে বলা হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট, রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিক। এই লোকটি আদৌ সব্যসাচী কিনা আমরা জানি না, কিন্তু ভাবা হচ্ছে এ সব্যসাচী হতে পারে, এইভাবে তাকে আটকে রাখা হয়েছে। ওই যে তার প্রতি একটু বিশেষ মনে হয়েছিল তাই লোকটাকে আলাদা ঘরে আটকে রাখা হয়েছিল। সবার মানে বাদবাকি সবাইকে চেক টেক করে ছেড়ে দেওয়া হলে যাকে সন্দেহ হচ্ছিল সেই সাসপেক্টেড ব্যক্তিকে থানার বড় অফিসার, বড় বাবু, নিমাই বাবুর সম্মুখে সামনে হাজির করা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল। একই প্রশ্ন একটু অন্য লাইন তুলে দিতে পারে, কে কাশতে কাশতে এসেছিল সে আসার পরের ঘটনা নিজের ভাষায় লেখো। এবার তার চেহারা এবং সাজ পোশাকের বর্ণনা, এই অংশটা তোমরা পড়ে রাখো। এখান থেকে বড় প্রশ্ন আশা করি 90% বেশি স্কুলে আসতে চলেছে। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়া গিয়াছে। লোকটা কেমন? কাশতে কাশতে আসলো। গায়ের রং পরিষ্কার, কিন্তু রোদ্দুরে ঘুরলে গার রং পুড়ে যায়, কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়। এর গা ট্যান পড়া, তার মানে হ্যাঁ তেলের খনির লোক কিন্তু হতে পারে। দেখো যারা তেলের খনিতে কাজ করে ওই সূর্যের আলোর নিচে রোদ্দুরে কাজ করতে হয়, গা ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়, এরও তেমন। বয়স 30-32-এর অধিক নয়, লোকটির বয়স 30 থেকে 32-এর বেশি নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, কিন্তু লোকটাকে ভীষণ রোগা লাগছে দেখতে। একটু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। একটু কাশি দিয়েই, একটু কাশি দেওয়ার ফলে যে পরিশ্রম হয়েছে তাতেই সে হাঁপাচ্ছে। সহসা আশঙ্কা হয়, হঠাৎ, সহসা মানে হঠাৎ ভয় হয়। সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই, মানে এই লোকটাকে দেখে ভয় হয় সংসারে এর মেয়াদ বা এর ভ্যালিডিটি বেশি দিন নেই, অর্থাৎ এই লোক বেশি দিন বাঁচবে না। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। একে দেখে মনে হয় এর ভেতরে কোনো একটা বড় রোগ, দুরারোগ্য রোগ, যে রোগ থেকে দুরারোগ্য কোথায় গেল, এই যে দুরারোগ্য, দুরারোগ্য মানে যে রোগ থেকে সহজে আরোগ্য লাভ, অর্থাৎ রোগ সারে না, আরোগ্য লাভ করা যায় না, তাকেই বলে দুরারোগ্য। দেখে মনে হয় ভেতরে এর কোনো বড় রোগ, শরীরটা যেন তাই এর দ্রুত বেগে ক্ষয়ের দিকে, মৃত্যুর দিকে এগোচ্ছে।
কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এটা থেকে না শটও আসতে পারে যে চোখের বর্ণনা দাও। তো অদ্ভুত তার চোখের দৃষ্টি। তোমার মনে হতে পারে সেই চোখগুলো কি বড় বড়, সেই চোখগুলো কি ছোট ছোট, সেই চোখগুলো কি একদম কালো, নাকি ইংরেজদের মতন ঝাপসা, কেমন? তার বর্ণনা লেখক কিভাবে দিচ্ছেন। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, অর্থাৎ দীপ্ত মানে খুব উজ্জ্বল, আর প্রবাহীন মানে একদম ফ্যাকাশে, কোনো গ্ল্যামার নেই, এই রকম। এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা, এসব বলাই বৃথা। ও চোখের বর্ণনা এভাবে দেওয়া যাবে না। কিভাবে? অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আসে ভয় হয়, এখানে খেলা চলিবে না। চোখটা কেমন? অত্যন্ত গভীর জলাশয়ের মতন। অত্যন্ত গভীর জলাশয় বা কূপের সামনে আমরা খেলতে যাই না, বরং তাকে ভয় পাই। তাকে তাকে দেখে একটা কোনো একটা রহস্যময়তা মনে হয় যে এই জলের গভীরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তো তার চোখটা সেই রকম গভীর জলাশয়ের মতো মনে হয়, এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তার ক্ষীণ প্রাণ ও শক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। লেখকের বর্ণনায় এই গভীর জলাশয়ের মতো যে চোখ, আমরা রূপকথার গল্পে পড়েছি গভীর জলের নিচে রাজকুমারীর প্রাণ ভ্রমরা লুকিয়ে রাখত রাক্ষসী, সেই রকম এই গভীর জলাশয়ের কোনো এক অতল তলে এর প্রাণ শক্তিটুকু, এর বেঁচে থাকার রসদটুকু লুকোনো আছে, মৃত্যুও যেন সেখানে প্রবেশ করতে সাহস পায় না। কেবল এই জন্যেই সে যেন আজও বাঁচিয়ে আছে, এই অদ্ভুত দুটো চোখের জন্যেই সে যেন আজও বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। অপূর্ব মুগ্ধ হয়ে কোন দিকে তাকিয়েছিল? এই যে ধৃত ব্যক্তি, পলিটিক্যাল সাসপেক্ট, তার চোখের দিকে। নিমাইবাবু সহসা হঠাৎ নিমাইবাবু তাহার বেশভূষার বাহার, অর্থাৎ আর কি সে যেরকম বাহারে স্টাইলিশ জামা কাপড় পরেছে, বেশভূষা সাজগোজ, এবং তার পারিপাট্য, পারিপাট্য মানে পরিপাটি করে যে স্টাইল দিয়েছে সে, তার প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া, মানে অপূর্ব দৃষ্টি আকর্ষণ করাচ্ছে। দৃষ্টি আকৃষ্ট করানো মানে ধরো আমি একটা বইয়ের দিকে তোমার দৃষ্টি আকৃষ্ট করালাম, মানে আমি একটা বই তোমাকে দেখালাম, তো অপূর্বকে দৃষ্টি আকৃষ্ট করিয়া, যে এই দেখো 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 কি বলছে, দৃষ্টি আকৃষ্ট করিয়া কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব 16 আনাই বজায় রয়েছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এখান থেকে মনে রাখবে, বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও, আর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো। এই যে দুটো লাইন দাগালাম, এখান থেকে অধিকাংশ স্কুলে কিন্তু 5-এর বড় প্রশ্ন আসবেই। এবার পরের অনুচ্ছেদ। এক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। থানার মধ্যে অপূর্ব এই লোকটার চোখের দিকে তো তাকিয়েছিল, যেই জামা কাপড়ের দিকে তাকালো তার বেদম হাসি পেল। ক্লাসে অনেক সময় হয় না যে স্যার এমন একটা কিছু বলছে, তোমার বন্ধু এমন একটা কিছু আঁকলো বা কিছু একটা বললো, তোমার হেভি হাসি পেলো, তখন তোমরা কোনো মতে মুখে হাত টাত দিয়ে অন্যদিকে তাকিয়ে টাকিয়ে সেই হাসিটা চেপে রাখো, যাতে স্যারের সামনে হা হা করে হাসলে স্যার শাস্তি দিতে পারেন। অপূর্বর অবস্থা হয়েছে তাই। সেই লোকটার দিকে তাকিয়ে এমন তার সাজ পোশাক দেখলো, অপূর্বর বেদম হাসি পাচ্ছে, কিন্তু সে কোনো রকমে সেটা চেপে রাখলো। কেমন? তাহার মাথার সম্মুখে বড় বড় চুল, লোকটির মাথার সামনের দিকে চুল বড় বড়, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। আমার অনেক ছাত্ররা কিন্তু এভাবে চুল কাটে, এমনি ছোট করিয়া ছাটা। মাথায় চেরাশিতি, চেরাশিতি মানে দেখবে অনেক আগে টিভিতে একটা মুভি হয়েছিল যে তেরে নাম, এই নামে, তো যারা দেখেছো তাতে সালমান খান অভিনয় করেছিল, তার মাথার সিথিটা চেরাশিতি ছিল। ইনফ্যাক্ট বাড়ির মায়েরা সিঁদুর পরেন সিথিতে, দুপাশে চুল আঁচড়ান, এইভাবে চেরাশিতি। অপর্যাপ্ত তৈল নিষিক্ত মানে যা পর্যাপ্ত তার থেকে বেশি, প্রয়োজনের থেকে বেশি তেল দিয়ে মাথাটাকে চুপু চুপু করা। কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। এ মাথায় এমন পরিমাণে লেমন অয়েল দিয়েছে যে চারিদিকে ঘর মমা করছে লেবুর তেলের গন্ধে। এখানে নেবু বলতে লেবু বোঝানো হয়েছে, পরীক্ষাতে তোমরা লেবু লিখতে পারো। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, সে একটা পাঞ্জাবি চুড়িদার পরেছে জাপানি সিল্কের, রংটা কেমন রামধনু, বেনিয়া সহকালা, মানে 7টা রঙের একসঙ্গে দেওয়া এরকম একটা পাঞ্জাবি চুড়িদার পরেছে। তার বুক পকেট হইতে একটি বাঘ আঁকা রুমালের কিয়দাংশ মানে কিছুটা অংশ দেখা যাইতেছে। খুব ইম্পর্টেন্ট, বুকে থাকা রুমালটি, বুক পকেটে থাকা রুমালটিতে কি আঁকা ছিল? বাঘ আঁকা ছিল।
উত্তরীয়ের কোনো বালাই নাই। উত্তরীয় কি দেখবে, গলাতে অনেক অনুষ্ঠানে একটা কাপড় অনেককে পরিয়ে দেওয়া হয়, গলাতে জড়িয়ে দেওয়া হয়, গামছা জড়িয়ে দেওয়া হয়, শাল জড়িয়ে দেওয়া হয় গলাতে, ওইটাকে বলা হয় উত্তরীয়। তো আগেকার দিনে মানে যারা সভ্য, ছেলেদের ক্ষেত্রেও মেয়েরা যেমন ওড়না ব্যবহার করতো, তেমন ছেলেরাও চুড়িদার পরলে, পাঞ্জাবি চুড়িদার পরলে তার সঙ্গে উত্তরীয় পরতো। এই ব্যক্তি উত্তরীয় পরেননি, তার উত্তরীয় ধার ধারেননি, বালাইনি। পরনে বিলেতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। লোকটা কি শাড়ি পরেছে? না, লোকটা শাড়িটাকে ধুতির মতো করে পরেছে। পায়ে সবুজ রঙের ফুল মোজা, খুব ভালো। হাঁটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা। তোমরা দেখবে যে অনেক সময় আমাদের মোজার ইলাস্টিক ঢিলা হয়ে যায়, নিচের দিকে পড়ে আসে। ছোটবেলাতে আমার মা ওই গার্ডার দিয়ে আটকে দিত। তো এখানে উনি লাল রঙের ফিতে দিয়ে সবুজ মোজাটাকে হাঁটুর উপরে আটকে রেখেছেন। বার্নিশ করা পাম্পশু, মানে একদম পালিশ করা চকচকে পাম্পশু। পাম্পশু এক ধরনের বিশেষ ধরনের জুতো, যাতে ওই আঙুলগুলো ঢেকে যায়, ওই লোফার্স টাইপের, অনেক ছেলেরা যেটা পরে লোফার্স জুতো, ওই টাইপের। তলাটা মজবুত ও টিকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। এই বিষয়টা বলি, অশ্বক্ষুরাকৃতির হ্রদের ছবি তোমরা এঁকেছো, ওই রকম মানে ঘোড়ার পায়ের খুরের সঙ্গে, খুরের মতো দেখতে এক ধরনের লোহার চাকতি হয়, যেগুলো ঘোড়ার পায়ের নিচে পরানো হয়। কেন? ঘোড়া দৌড়োয়, অনেক সময় ওই পা ক্ষয়ে যায়, এজন্য নিচে লোহার চাকতি লাগায়। তো এখানে বলা হচ্ছে, মজাটা দেখো, এই লোকের জুতোটা যাতে না নষ্ট হয়ে যায়, তাই তিনি জুতোর নিচে একটা ঘোড়ার পায়ের নিচে যে আর কি নাল লাগানো থাকে, ঘোড়ার নাল বলে ওটাকে, সেই লোহার একটা নাল লাগিয়েছেন। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। হাতে বেতের ছড়ি মানে বেতের লাঠি, যার মুখে রয়েছে একটা হরিণের শিঙের হাতল, মানে ছড়ির হাতলটা হরিণের শিং দিয়ে তৈরি, হাতে একটা বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সব নোংরা হইয়া উঠিয়াছে। এই যে কদিন ধরে জাহাজে করে এখান থেকে ওখানে এসছে, মানে ওই জায়গা থেকে রেঙ্গুনে এসছে, সব কিছু নোংরা হয়ে গেছে। ইহার আপাদমস্তক, মানে পা থেকে মাথা পর্যন্ত। এই আপাদমস্তকের কিন্তু তোমাকে সমাসও দিতে পারে। পা থেকে মাথা পর্যন্ত অপূর্ব বারবার করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন, মানে বারবার করে অপূর্ব দেখছে, দেখে নিমাইবাবুকে অপূর্ব কাকা বলে। তো বলছে, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা না জিজ্ঞেস করেই ছেড়ে দিন, যাকে খুঁজছেন এ যে সে নয়, আমি জামিন হতে পারি। খুব ইম্পর্ট্যান্ট। পুলিশ অফিসাররা খুঁজছে কাকে? সব্যসাচী মল্লিককে। তিনি কে? বিখ্যাত বিপ্লবী নেতা, আত্মগোপনকারী বিপ্লবী নেতা। মূল উপন্যাস পড়লে বা খানিকটা গল্প পড়া হলে তোমরা জানতে পারবে তিনি বহু ভাষায় কথা বলতে পারেন। বিলেত থেকে আর কি তিনি ডাক্তারি পড়ে এসছেন, বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে অসামান্য পারদর্শী। এই রকম একজন রুচিশীল মার্জিত ব্যক্তি কখনোই এই রকম কার্টুনের মতো সাজতে পারে না, যে মাথার চুল এরকম, তাতে চুপু চুপু তেল, এই রকম বিচ্ছিরি রঙের একটা উৎকট পাঞ্জাবি, শাড়িকে আবার ধুতির মতো করে পরা, মানে এত অদ্ভুত সাজ। এটা দেখে অপূর্ব বলছে, কাকা আপনি যাকে খুঁজছেন সে লোক নয়, আমি নিশ্চিতভাবে জামিন হয়ে যাচ্ছি, আমি সই করে দিচ্ছি, একে আপনি ছেড়ে দিন, এ সেই লোক নয়। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। এটা দেয় কেন? অপূর্বর এই প্রস্তাব শুনে প্রথমে নিমাইবাবু চুপ করে গেলেন। অপূর্ব কহিল, অপূর্ব আবার বলছে, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারটা একবার ভেবে দেখুন। আচ্ছা, আপনি যাকে খুঁজছেন সে যে কালচারের মানুষ, যেমন রুচিশীল মানুষ, এই কি তেমন? ওই যে বললাম কেমন সে বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসছে, রুচিশীল একজন ব্যক্তি, আর এ কোথায় কে? এর কালচার এক নয়। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, তোমার নাম কি হে? মানে যাকে সব্যসাচী মল্লিক সন্দেহে ধরা হয়েছে তাকে নিমাইবাবু বলছে, তোমার নামটা কি? আগে গিরিশ মহাপাত্র। লোকটা বলছে, আমার নাম গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? বলছে, উরি বাবা, তুমি একেবারে মহাপাত্র? তুমি তেলের খনিতেই কাজ করছিলে না, এখন তো রেঙ্গুনেই থাকবে। তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, অলরেডি তোমার বাক্স বিছানা দেখে নিয়েছি। দেখি তোমার ট্যাকে, ট্যাক মানে এই কোমরে অনেকে গোজে, যেমন দেখবে যারা লুঙ্গি পরে, লুঙ্গির কোমরে অনেকে নস্যির কৌটো, টাকা গুজে রাখে, ওটাকে বলে ট্যাক। আর পকেটে কি আছে, এটাও তোমাদের শটে দেওয়া হতে পারে, যে এই লোকটির বা গিরিশ মহাপাত্রের ট্যাকে এবং পকেটে কি কি পাওয়া গিয়েছিল। দেখো, লোকটিকে ধরা হলো সব্যসাচী সন্দেহে, কিন্তু লোকটা বলল, আমি সব্যসাচী নই, আমার নাম গিরিশ মহাপাত্র। তার ট্যাক হইতে একটি টাকা,
এবং গন্ডা 6 পয়সা। এখানে গন্ডা হচ্ছে আর কি টাকা পরিমাপের একটি প্রাচীন একক। তার পকেটে 1টা টাকা এবং 6 গন্ডা পয়সা। 4 কড়াই হচ্ছে 1 গন্ডা। মানে পরীক্ষাতে আসলে তোমরা কিন্তু এটাই লিখবে। তার ট্যাগ হইতে 1টি টাকা এবং গন্ডা 6 পয়সা বাহির হইল, এটা ট্যাগ থেকে। পকেট হইতে একটা লোহার কম্পাস, কম্পাস মানে তোমাদের জ্যামিতি বক্সের কম্পাস নয়, কিন্তু দিক নির্ণয়ের কম্পাস। একটা মাপ করিবার কাঠের ফুট রুল, ফুট রুল মানে স্কেল। কয়েকটা বিড়ি এবং একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। লোকটার পকেট থেকে দেখো, যারা মিস্ত্রি বা তেলের খনিতে কাজ করে তারা যেমন জিনিসপত্র সঙ্গে রাখে, একটা স্কেল, একটা কম্পাস, তারপর ধরো কটা বিড়ি, তারপর ধরো একটা গাঁজার কলকে, এই সব বেরিয়ে গেল। মানে সব কিছু ঠিক ছিল, একটা জিনিস বেমানান, তার পকেটে পাওয়া গেল গাঁজার কলকে। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, মানে একটু ভাবলো না, কোনো সংকোচ করলো না, লজ্জা করলো না, না আমি খাই না। তবে এ বস্তুটি পকেটে কেন, তোমাকে প্রশ্নে দিতে পারে বস্তুটি কি? গাঁজার কলকে। গাঁজা এক ধরনের নেশার দ্রব্য, সেটাকে কলকে মানে এক ধরনের মাটির পাত্র থাকে ছোট, তার মধ্যে ভরে যারা নেশারু তারা টানেন। এক্ষেত্রে আমি বলবো এ জাতীয় নেশা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ছাত্রছাত্রীদের এ বিষয়ে আমি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। তো এগুলো বেরিয়ে পড়লো। সে বলছে, আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। মানে লোকটার কি অদ্ভুত যুক্তি। না না আমি খাই না, ওই রাস্তায় পেলাম, যদি কারো লাগে তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে, মানে এতক্ষণ লোকটি ছিল নিমাইবাবুর সামনে, হঠাৎ কাজকর্ম করে জগদীশবাবু ওই রুমে প্রবেশ করেছে। ঢুকতেই নিমাইবাবু হাসিয়া কহিলেন, নিমাইবাবু হেসে হেসে বলছেন, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, দেখো ইনি কত সদাশয়, কত দয়ালু ব্যক্তি ইনি। যদি কাহারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন, যদি কারো কাজে লাগে তার জন্য গাঁজার কলকে কুড়িয়ে নিজের পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, কিছুক্ষণ তিনি মৌন মানে চুপচাপ থাকলেন। কে? নিমাইবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, তোমার মধ্যে দেখা যাচ্ছে সেই সব লক্ষণ। ওই যে একটু কাশি দিয়ে হাঁপাচ্ছে, রুগ্ন দেহ, বলিলেই পারো খাই, বলতেই পারো খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। খুব ইম্পর্ট্যান্ট একটা 3-এর প্রশ্ন। বুড়ো মানুষটিকে নিমাইবাবু, তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন? তিনি গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্য মানে তার খারাপ স্বাস্থ্য দেখে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছেন। দেখো পুলিশ অফিসার কিন্তু একদম রাগেননি, তিনি খুব খুব সুন্দর নরমভাবে বলছে, দেখো বাবা, আমি একটা বুড়ো মানুষ হয়ে তোমায় পরামর্শ দিচ্ছি, এটা খেও না। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলে, আগে না মাইরি, খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিয়েই মাত্র, নইলে নিজে খাইনে। দেখো কি মানে মুহূর্তের মধ্যে ভুল বদল। প্রথমে বললো রাস্তায় পেয়েছি, কারো কাজে লাগবে বলে তুলে রেখেছি, এখন আবার বলছে আমি খাই না, বন্ধুদের তৈরি করে দিই। জগদীশবাবু চটিয়ে উঠিয়া কহিলেন, জগদীশবাবু রেগে গেলেন। তিনি রেগে গিয়ে বলছেন, দয়ার সাগর, পরকে সেজে দিই। পরকে সেজে দিই মানে পরকে সাজিয়ে বানিয়ে দিই, এই জিনিসটা মানে এই যে যে কলকের মধ্যে ওই জিনিসগুলো ভরে টরে দেওয়া, একে সেজে দেওয়া বলে। যেমন অনেকে বলে আমাকে একটা পান সেজে দে, এইরকম। পরকে সেজে দিই, নিজে খাই নে, মিথ্যেবাদী কোথাকার। তো কাকে কেন দয়ার সাগর বা মিথ্যেবাদী বলা হয়েছে এটাও কিন্তু মনে রাখবে। অপূর্ব কহিল, এই সব কথা চলছে, এর মধ্যে অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন চললাম কাকাবাবু, বলে অপূর্ব বেরিয়ে যাবে এমন সময় নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। এই মহাপাত্রকে দেখে বুঝলো যে এটা অন্য টাইপের লোক, একদম ঠিকঠাক না, চলে যাক, তুমি এখন যেতে পারো। বলে তিনি ওনার জুনিয়রকে বলছেন, কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, এটা কিন্তু জগদীশ বাবু বলছে না, জগদীশ বাবুকে উনি বলে, কি জগদীশ, একে ছাড়বো? জগদীশ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এইটা জানানোর পর নিমাইবাবু আবার বলছেন, কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। এই শহরের নাম কি? রেঙ্গুন। এই রেঙ্গুন শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল ট্রেনের প্রতি একটু দৃষ্টি রেখো, রাতের দিকে যে মেল ট্রেন চলে সেখানে একটু ভালো করে আর কি চেক করো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সব্যসাচী মল্লিক যে বর্মাতে আছে এ খবর কিন্তু সত্য। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, নেবুর তেলে বেটা গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে,
তার মানে বড়বাবু মানে নিমাইবাবু। জগদীশবাবু বলছে, আরে জানোয়ারটাকে আর ওয়াচ করা মানে কি আর দেখার দরকার নেই, এর পিছনে আর দরকার নেই, একে এক্ষুনি ছাড়ুন, এসব বেটা লেবুর তেলের গন্ধে সবার মাথা ধরিয়ে দিল। বড়বাবু হাসিতে লাগিলেন কার কোন কথা শুনে। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তার ভাঙা টিনের তোরং ও চাটাই জড়ানো, চাটাই মানে বসার জন্য ছোট ছোট আর কি মাদুরের মতন হয়, ওগুলোকে চাটাই বলে, চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর মানে খুব ধীরে ধীরে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। এখানে ধরো গল্পের প্রথম পর্ব শেষ। এবার আমরা পরের অংশটা পড়ব। প্রথম দৃশ্যটা এখানেই শেষ। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না। অপূর্বর কাছে ব্যাপারটা আশ্চর্যজনক মনে হচ্ছে যে পুলিশ এত তৎপর, তবু সব্যসাচী ধরা পড়ল না। কোনো দুর্ঘটনা ঘটিল না এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। অপূর্বর মন কিছুতেই মানছে না যে আমি বাড়িতে চলে এলাম, পুলিশ এত তৎপর দেখে এলাম, এরপরেও কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো দুঃসংবাদ ঘটেনি। এইটা অপূর্বর মন মেনে নিতে চাইছে না। অপূর্ব মনে প্রাণে দেশপ্রেমিকদের ভালোবাসে, বিপ্লবীদের ভালোবাসে। তার কাছে কোনো বিপ্লবী ধরা না পড়া, ইংরেজদের হাতে ধরা না পড়া সৌভাগ্যের আনন্দের বিষয়। কিন্তু এত তৎপর পুলিশ, তা সত্ত্বেও সব্যসাচী ধরা পড়েনি, এইটা অপূর্বকে খুব ভাবাচ্ছে। বাসায় ফিরিয়া দাড়িগোপ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যান্নিক অর্থাৎ সন্ধ্যাকালীন আহ্নিক আর কি, সন্ধ্যার পুজো আচ্চা, স্নানাহার, স্নান, খাওয়া দাওয়া, পোশাক পরা, অফিসে যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলো বাধা পাইল না সত্য। এই যে ডেইলি লাইফে আমরা যে কাজগুলো করি, এগুলো কোনো কিছুই বাধা পায়নি, এগুলো সে করেই যাচ্ছে। কিন্তু ঠিক কী যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। কিন্তু সারাদিন সে যেন কি ভাবতে লাগলো, কাজ করছে, খাচ্ছে, স্নান করছে, দাড়ি কাটছে, অফিসে যাচ্ছে, কিন্তু তার মন অন্য চিন্তায় আর কি মগ্ন রয়েছে। অথচ চোখ কান বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট, যাকে দেখা যায়নি, অপরিজ্ঞাত রাজদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। তার মন কোনো এক যাকে খুঁজে পাওয়া যায়নি, দেখা যায়নি, সেই রাজদ্রোহী সব্যসাচী মল্লিকের চিন্তাতেই সে চিন্তিত থাকলো। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকরকে অপূর্বর অফিস কলিগ, অপূর্বর সঙ্গে একই অফিসে চাকরি করে অপূর্বর বন্ধু স্থানীয়, যার পুরো নাম রামদাস তলোয়ারকর, যে একজন মারোয়ারি। সেই তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিলেন, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? মানে অপূর্বকে এরকম চিন্তিত দেখে রামদাস ভাবছে এ নিশ্চয়ই বাড়ি থেকে চিঠিতে কোনো এর দুঃসংবাদ এসেছে। অপূর্ব বলল, কই না। রামদাস বলছে, বাড়ির সব খবর ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কইল, মানে অপূর্ব বলছে, বা রামদাস হঠাৎ আমায় এই প্রশ্ন কেন করছে? যদ্দূর জানি সবাই ভালোই আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয় একত্রে বসিয়া জলযোগ অর্থাৎ খাওয়া দাওয়া টিফিন করত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন অত্যন্ত আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির মানে বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাকে গ্রহণ করিতে হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কোন প্রস্তাবে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী বলেছিল, অপূর্ব তুমি আমার ভাইয়ের মতন, তোমার বাড়ি থেকে যতদিন তোমার মা বা কোনো স্ত্রী লোক এসে তোমার সঙ্গে না থাকছেন, ততদিন পর্যন্ত এই ছোট বোনের হাতে তৈরি মিষ্টান্ন, জল মিষ্টি, আমরা বাড়িতে কেউ এলে বলি না একটু জল মিষ্টি খেয়ে যান, তার মানে কি আমরা শুধু মিষ্টি দিই? তাকে ভাত টাত অন্যান্য জিনিস দেওয়া হয়, সেই রকম যে একটু মিষ্টান্ন প্রতিদিন খাবে। এখানে মিষ্টান্ন বলতে মানে টিফিনটা প্রতিদিন করবে। অপূর্ব রাজি হয়েছিল। অফিসে একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বহিয়া আনিত। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা রোজ ওদের বাড়ি থেকে এইসব খাবার বয়ে আনত। আজও সে নিরালা মানে একদম ফাঁকা। পাশের ঘরটায় মানে পাশের ঘরে ভোজ্য বস্তুগুলি, খাওয়ার জিনিসগুলি যখন সাজাইয়া রাখিয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পাড়িল। কথা পাড়া মানে সেই প্রসঙ্গটা তুলল।
রামদাসের সঙ্গে বসে সে যখন টিফিন করছে সেই সময় অপূর্ব নিজেই কথাটা তুলল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, কাল তার ঘরে চুরি হয়েছে, সমস্তই যাইতে পারিত কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায়, টাকা কড়ি ছাড়া সমস্ত বাঁচিয়াছে। সে বলল, আমার ঘরে সব চুরি হয়ে যেতে পারত, শুধু উপরতলার খ্রিস্টান মেয়ের দয়ায় শুধু টাকা গেছে, বাদবাকি সব ঠিক আছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছলে সে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। অনাহুত যাকে ডাকা হয়নি, আমি বাসাতে ফেরার পরে সে নিজে থেকে এসে আমার ঘরের সব কিছু ছড়ানো জিনিস গুছিয়ে দিয়েছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বলছে, রামদাস তুমি তো পাশ করা অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক, তুমিও পারবে না। সেই মেয়ে এত সুন্দরভাবে হিসেব করে দিল যে আমার ঘর থেকে কি আছে আর কি কি গেছে। বাস্তবিক এমন তৎপর, এত বড় কার্যকুশলা, মানে এত ফরওয়ার্ড, এত কার্যকুশলা মেয়ে আর কেউ আছে বলে মনে হয় না হে তলয়ার কর। তাছাড়া এত বড় বন্ধু, তাছাড়া সে এত বড় বন্ধু। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়াছিল। এটা দেয় তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গেছিল। ইত্যাবসরে এই ব্যাপার, এই অবসরে সেই সুযোগে ঘরের এই চুরির ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। তেওয়ারির বিশ্বাস মেয়েটি ছাড়া চুরির কাজ কেউ করেনি। দেখো আগের কথাগুলো কিন্তু অপূর্ব ব্যঙ্গ করে বলেছে যে দেখো তুমি এত বড় একজন হিসাব রক্ষক, তুমি পর্যন্ত এরকম হিসেব দিতে পারবে না, মেয়েটা যেমন দিয়েছে। অনেক নোটে আমি দেখেছি বা অনেকে এইভাবে অনেককে পড়াতে দেখেছি যে তারা বলে যে মেয়েটা বলেছে এই তেওয়ারিই চোর। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। পুরো উপন্যাসটা পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই মেয়েটার সঙ্গে অপূর্বর বিরাট শত্রুতা ছিল, মেয়েটার বাবার সঙ্গে শত্রুতা ছিল, থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছিল। তেওয়ারি ঘরে ফিরে বলছে মেয়েই চুরি করেছে, আর অপূর্ব তাছাড়া এত বড় বন্ধু দেখো বলে একটা বিস্ময়বোধক চিহ্ন দিয়েছে। মানে এইটা ব্যঙ্গার্থে বলা হয়েছে যে যে আমার ঘরে ধরো যে কোনোদিন আসেনি, সে আমার ঘরে ঢুকে কি করে বলতে পারবে যে আমার ঘর থেকে কী কী চুরি গেছে। মেয়েটা তার হিসেবও লিখে দিয়েছে। তাই বলছে তেওয়ারি বলছে ওর বিশ্বাস এ কাজ ছাড়া, ওই মেয়ে ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, আমারও অনুমান খানিকটা তাই। চুরি না করুক, চুরিতে সাহায্য করেছে। রামদাস এটা শুনে বলছে, তারপর কি হলো? তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। তারপরে ঘটনা তো তোমরা আগেই পড়েছো যে পুলিশ অফিসে মানে পুলিশ স্টেশনে পৌঁছে তার কি কি হলো। কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে যে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। পুলিশ অফিসে গিয়ে অর্থাৎ থানায় গিয়ে এমন কাণ্ড আমি দেখে এলাম, ও কথা আর মনেই থাকলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দেওয়ার কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারায় বিদ্রোহী ধরে বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। এরপর অপূর্ব বলছে, থানায় গিয়ে এমন কাণ্ড দেখেছি, আমার মনে হলো থাকবে, পুলিশদের আর চোর ধরার দরকার নেই, ওরা বিদ্রোহী ধরে বেড়াক। এই বলে যাকে ধরেছিল অর্থাৎ গিরিশ মহাপাত্র, তার সেই সাজ পোশাকের কথা মনে পড়ে তার প্রচুর হাসি, আর সে এত হাসতে লাগলো যে তার দম আটকে গেল। অনেক সময় আমরা অট্ট হাসি হাসি না, হা 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 করে এইরকম অবস্থা হলো। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলেতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা, তাহার রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, তার সবুজ রঙের মোজা ও লোহার নলঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তার পরহিতায়, পরের হিতে, পরের মঙ্গলের জন্য গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তার মানে কি কি হলো একটু তোমাদের বলি, এখান থেকে পড়াচ্ছি আর কি কি হলো। এইবার কিন্তু আমরা বুঝতে পারছি সব্যসাচী মল্লিক কেমন রুচিশীল মানুষ ছিলেন, চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী, বিলেত ফেরত। তার সে কোথায় আর তার বদলে যাকে ধরা হয়েছে সেই লোকের সাজ পোশাক এইসব মনে পড়ে, এমনকি সবচেয়ে বড় কথা অন্যের উপকারের জন্য নিজের সঙ্গে গাজার কলকে রাখার কাহিনীটি মনে পড়ে। মানে এমন হাসি পেল অপূর্ব, কোনো রকমের সেটা থামালো। উৎকট কোনো মতে একবার সংবরণ করিয়া শেষে কহিলেন, তারপর বলল,
থলয়েরকর, মহা হুঁশিয়ার পুলিশের দরকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কখনো দেখিনি। বিশ্বাস করো, মানে আর কি অপূর্ব ওর বন্ধু তলোয়ারকারকে বলছে, দেখো মহা হুঁশিয়ার পুলিশেরাও যে এত বড় নির্বোধ, এত বড় বলদ হয়, আমি আজকে না দেখলে এটা বিশ্বাস করতাম না। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলো। এই পুলিশ অফিসারগুলো গভর্নমেন্টের কত টাকা, মানে সরকারের কত টাকা এই বুনো হাঁস, এইসব বিপ্লবীদের পেছনে ছুটোছুটি করে খরচ করে ফেললো। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আবার চোর ধরে দেওয়ার জন্য তো এরা নেই। আচ্ছা, এরা কি আপনার বাংলাদেশের পুলিশ? এবার রামদাস একটুখানি ব্যঙ্গ করে বলছে, আচ্ছা আপনার বাংলার পুলিশটা কি এইরকম অকর্মণ্য? অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, অপূর্ব বলছে আমার সব থেকে বড় লজ্জার কথা এই যে, যিনি এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন। এবার তোমরা বুঝতে পারলে অপূর্ব কেন কাকা কাকা বলে কথা বলছিল। নিমাইবাবু অপূর্বদের সঙ্গে পূর্ব পরিচিত, এমনকি অপূর্বর বাবার সুপারিশেই নিমাইবাবু পুলিশের চাকরি পেয়েছিলেন। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ হয়তো শোভন হয় নাই। মানে রামদাস এবার মুখ ফসকে বলে ফেলল, আপনার বাবা এরকম পাপ কাজ করেছে, একদিন আপনার তার প্রায়শ্চিত্ত করা লাগবে, বলেই থতমত খেয়ে গেল। মানে অনেক সময় হয় না যে আমরা মুখ ফসকে একটা কথা বলে গিয়ে একদম বেয়াকুব হয়ে পড়ি, এ ঠিক তেমন। সে ভাবলো যে একজনের আত্মীয় সম্পর্কে এই রকম খারাপ কথা বলা আমার ঠিক হয়নি। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল। অপূর্ব রামদাসের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে রামদাস কথাটা বলে লজ্জিত হয়েছে, কিন্তু এই ধারণা যে সত্য নয়, কিন্তু রামদাস যে ভাবছে অপূর্ব মাইন্ড করবে, এটা ঠিক নয়, এই ধারণাটা সত্য নয়। অপূর্ব কিছু মনে করেনি। ইহা সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, সে অত্যন্ত জোরের সঙ্গে বলছে, মানে অপূর্ব রামদাসকে বোঝাতে চাইছে, দেখো রামদাস, আমি তোমার কথায় কিছু মনে করিনি, আমি তাকে কাকা বলি, আমার তিনি আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমাদের তিনি ভালো চান, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, কিন্তু ওই ব্যক্তি আমার দেশের থেকে আমার কাছে বড় নয়, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আপনার, আপনার মানে নিজের। আমি বলতে পারি উনি যাকে একদম শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন দেশের টাকা দিয়ে, মানে যে লোককে খুঁজছেন, কি বলছে, দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো যে বিপ্লবীকে তাড়া করে তিনি বেড়াচ্ছেন, সেই বিপ্লবী আমার কাছে বেশি আপন। রামদাস মুচকি হাসিয়া কহিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বলছে, বাবুজি এই সব কথা বললে কিন্তু দুঃখ আছে। পরাধীন দেশে ইংরেজরা যখন দেশ কবজা করে রেখেছে, সেই জায়গাতে আপনি যদি বলেন রাজশত্রু বিপ্লবীরা আমার আপন, আপনার কপালে কিন্তু দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, যদি দুঃখ থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ারকর শুধু কেবল আমার দেশ নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলার সাধ্য আর যার থাক আমার নেই। ও বলছে, দেখো রামদাস, শুধু আমার দেশ বলে নয়, পৃথিবীর যে কোনো দেশে যারা যুগে যুগে মানুষকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে, মানুষের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদের আপনার নয়, মানে তারা আমার আপন নয়, এ কথা বলার সাহস আর যার থাক আমার নেই, অর্থাৎ আমার কাছে তারা আপনজন। বলিতে বলিতে কণ্ঠস্বর তার তীক্ষ্ণ ও চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িয়াছে, কিন্তু সামলাইতে পারিল না। এই বলতে বলতে অপূর্ব চোখ বড় বড় হয়ে গেল, তীক্ষ্ণ হয়ে গেল কণ্ঠস্বর, মানে অপূর্ব বলতে চাইছে না কিন্তু মুখ থেকে একটা কথা বেরিয়ে যাচ্ছে। অপূর্ব চাইছিল কথাটা গোপন রাখতে, কিন্তু সে এতটা ইমোশনাল হয়ে পড়েছে সেই কথাটা বলে ফেলল। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি তোমার মতো সাহসী নই, আমি ভীরু, তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বলছে, আমি ভীরু, আমার অত সাহস নেই, কিন্তু অবিচারে বিনা কারণে আমি যদি শাস্তি পাই সেটা আমাকে কম বাজে না, আমার কাছে খুব কষ্ট দেয়, আমাকে পীড়া দেয়, আমাকে যন্ত্রণা দেয়। বিনা দোষে ফিরিঙ্গি ছোকরারা, বিনা দোষে বিনা কারণে ফিরিঙ্গি মানে ইংরেজ ছোকরারা, কিছু যুবক আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে যখন গেলাম,
তখন স্টেশন মাস্টার কেবলমাত্র আমি দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো আমাকে দূর করে দিলে। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলয়ের কর, এখান থেকে যে কোনো একটা লাইন দিয়ে কিন্তু 3 নম্বরের প্রশ্ন হতে পারে এই অপূর্ব লাঞ্ছিত হওয়ার ঘটনা সম্পর্কিত। কেমন? একদিন ফিরিঙ্গি যুবকরা বিনা কারণে আমাকে লাথি মারল এবং এটার প্রতিবাদ জানাতে আমি স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করতে গেলাম। তারা শ্বেতাঙ্গ ইংরেজ, আমি কৃষ্ণাঙ্গ বাংলাদেশি বা ভারতীয়। আমাকে স্টেশন মাস্টার দেশের প্ল্যাটফর্ম থেকে দেশের লোক বলে দূর দূর করে তাড়িয়ে দিল। কেন? আমি কৃষ্ণাঙ্গ, আমি ইংরেজ নই। সেই অপমান আমার এই কালো চামড়ার নিচে জ্বলে, আমাকে কষ্ট দেয়। এমন তো নিত্য নিয়তই ঘটছে। তারপর অপূর্ব বলছে এই ঘটনা এই পরাধীন দেশে নিত্য নিয়ত প্রতিদিন ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এইসব সহস্রকোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকার যে দুঃখ থাক, আমি আজ থেকে তা মাথায় তুলে নিলাম। সে বলল, যারা আমার মা, আমার ভাই বোনকে এইসব পরাধীনতার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করে চলেছেন, তাদের আপনার লোক, নিজের লোক বলে ডাকার যে দুঃখ থাক, আমি তা মাথা পেতে নিলাম। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বন্ধু এভাবে অপমানিত হয়েছে এই কথা জেনে রামদাসের সুশ্রী সুন্দর গৌর পরিষ্কার মুখটা লাল হয়ে উঠল। বলিল, কই এই ঘটনা তো আমাকে আগে বলেননি। রামদাস বলছে, কই এই ঘটনাটা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস? নিজের লাঞ্ছনার কথা, নিজের অপমানের কথা বলা কি সহজ? হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, আমার দেশের লোক কিন্তু স্টেশনে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না। মানে আমার অপমানে কেউ ব্যথিত হলো না, কেউ গা লাগালো না এই ব্যাপারে। এমনি তাদের অভ্যাস হয়ে গেছে ওই দেশের লোককে দেশের ওপর বিদেশিদের হাতে লাঞ্ছিত হতে দেখার তাদের অভ্যাস হয়ে গেছে। লাথির চোটে আমার যে হাড় পাঁজর ভেঙে যায়নি এই সুখবরে তারা খুশি হয়ে গেল। এই সুখবরেই তারা খুশি যে যাক, লাথি খেয়েছে ঠিক আছে, হাড় টাট ভাঙেনি তো, এতেই ঠিক আছে। তোমাকে কি জানাবো কি? মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। তোমায় আর কি বলবো, এই ঘটনায় নিজেই তো আমি দুঃখে লজ্জায় মাটির সঙ্গে মিশে গেলাম। রামদাস চুপ করিয়া রহিলেন। রামদাস চুপ করে থাকল, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। বন্ধু অপমানিত হয়েছে, এইভাবে অপমানিত হয়েছে, এটা শুনে রামদাস ইমোশনাল হয়ে পড়ল। সম্মুখের ঘড়িতে, সামনের ঘড়িতে 3টে বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। টিফিন শেষ, উঠে দাঁড়ালো। বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেলেন। রামদাসের গলার সুর কাঁপো কাঁপো হয়ে এসেছে, কিছু একটা বলতে চাইছে, দুঃখে বলতে পারলো না, শুধু বন্ধুর হাতটায় হালকা একটা চাপ দিয়ে বন্ধু পাশে আছি এই বার্তা দিয়ে রামদাস নিজের রুমে চলে গেল। এখানে গল্পের দ্বিতীয় দৃশ্যটা শেষ আমরা ধরতে পারি। এবার গল্পের অন্তিম দৃশ্যটা আমরা দেখব। সেই দিন বিকালে অফিস ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাফ হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভাঁমর অফিসে কোনো শৃঙ্খলা হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা এবং এদিকে প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। আমি ধরো বললাম এই রকম, আমাদের শিয়ালদার অফিসে শৃঙ্খলা হচ্ছে না, মানে খুব উচ্ছৃঙ্খলতা চলছে, খুব সমস্যা চলছে। তাছাড়া হাওড়া, বিধাননগর, বারাসাত, রায়গঞ্জ, তারপর দেবগ্রাম, এই সব অফিসগুলোতেও সমস্যা হচ্ছে। আমার ইচ্ছে তুমি একবার সবগুলো দেখে আসো। এগুলো বিভিন্ন জায়গার নাম, একটা অফিসের বিভিন্ন জায়গায় শাখা থাকে, তো তার বড়বাবু বলছেন আমার ইচ্ছে তুমি এগুলো সব দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার, আমি না থাকলে অফিসের সব দায়িত্ব তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং আর বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, এই জায়গাতে তোমরা একটা জিনিস গুলিয়ে ফেলো। অপূর্ব রাজি হইয়াছিল আর অপূর্ব সম্মত হইয়া বলিল। অপূর্ব রাজি হইয়াছিল মানে রামদাসের স্ত্রী যখন বলেছিল আমি তোমার জন্য খাবার পাঠাবো, খেও মিষ্টান্ন, ওইটাতে সে অপূর্ব রাজি হইয়াছিল। আর সম্মত হলো অফিসের বড়বাবুর প্রস্তাবে। আমি কালই বার হয়ে যেতে পারি। অপূর্ব বলে, হ্যাঁ আমি কালকেই যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার
তাহারা আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। নানা কারণে অপূর্বর রেঙ্গুন একটুও ভাল লাগছিল না। উপরিয়ন্ত এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে। অপূর্ব ভাবলো অফিসের টাকাতে আমি এতগুলো জায়গায় যদি যাই, এই আমার মায়ানমার দেশটাকেও একটুখানি ভালোভাবে দেখা হয়ে যাবে, অতএব যাওয়াই স্থির হইল। এবং পরদিন অপরাহ্ন মানে দিনের দ্বিতীয় ভাগ অর্থাৎ বিকেল বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সে ট্রেনে চেপে বসল। সঙ্গে রইল আরদালি মানে পিয়ন, যারা চিঠিপত্র আদান প্রদান করে, এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা মানে একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। অপূর্বর যে রান্নাবাড়ি করে দিত সেই তেওয়ারি অপূর্বর সঙ্গে থাকতো। সে বলল যে না, আমি যাব না, আমি খবরাখবর নেওয়ার জন্য এখানেই থাকব। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন ভয় নাই। এই লাইনটা অনেকেই বোঝে না, অনেক নোটেও দেওয়া নেই, অনেকে পড়তে গিয়ে স্যারকে জিজ্ঞেস করেও উত্তর পাও না। এটা বলে দিই, অপূর্বর যে ঘরে আর কি তারা ভাড়া থাকতো, উপরতলায় থাকতো একজন আর কি খ্রিস্টান সাহেব, যার নাম জোসেফ, আর তার মেয়ের নাম ভারতী। সেই ভারতী ওই যে অপূর্বর ঘর তালা দিয়ে রেখেছিল, সেই ভারতী। তো অপূর্বর সঙ্গে জোসেফ সাহেবের অত্যন্ত বিরোধ ছিল। জোসেফ সাহেব নানাভাবে অপূর্বকে উত্ত্যক্ত বিরক্ত করত। সেই সাহেব পা ভেঙে হাসপাতালে ভর্তি। তাই তেওয়ারি নিশ্চিন্তে ভাবলো যে না, আমি থেকেই যাই, কোনো ঝামেলা হবে না, ওই সাহেব নেই, উনি কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারবে না, আমি এখানেই থাকি। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। এই রেঙ্গুন শহরটা তার বেশ সহ্য হয়েছিল, অন্য কোনো অজানা স্থানে পা বাড়ানোর তার কোনো ইচ্ছে ছিল না। তলয়েরকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, মানে পিঠে একটু হাত দিয়ে, আমরা অনেকে বন্ধুর পিঠে হাত দেবো না, এই ভালো থাকিস, ওই রকম পিঠে হাত দিয়ে সাহস দিয়ে বলল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। কারণ অপূর্বর বন্ধু রামদাস তলয়রকর সে তো অফিসেই থাকছে, তাই বললো তোমার কোনো চিন্তা নেই, কোনো কিছুর অসুবিধে হলে আমি তো অফিসে থাকবো, আমাকে গিয়ে খবর দিও। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল। গাড়ি ছাড়তে তখনও 5 মিনিট মতো আর কি দেরি ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, অপূর্ব হঠাৎ মানে চমকে বলে উঠল, ওই যে! তলোয়ারকর ঘাড় ফিরিয়া বুঝিলেন এই সেই গিরিশ মহাপাত্র। কেন? কারণ অপূর্ব যেভাবে তার পোশাকের বর্ণনা দিয়েছে, হুবহু সেই রকম একটা লোককে দেখতে পাচ্ছে। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পাম্প শু এবং ছড়ি, এটা দিতে পারে। প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। প্রভেদ মানে পার্থক্য। অপূর্ব যেমন বলেছিল সেম টু সেম লোকটার পোশাক টোশাক, শুধু বুক পকেটে রুমালের কিয়দাংশ দেখা যাইতেছে, এইটা এখন বুক পকেটে নেই, তার গলায় আর কি জড়ানো রয়েছে। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিলেন, কি হে গিরিশ, আমাকে চিনতে পারছো? কোথায় চলেছ? গিরিশ শশব ব্যস্ত, এটা দেয় সমাস করতে, শশকের ন্যায় ব্যস্ত বা শশের ন্যায় ব্যস্ত। একটা মস্ত নমস্কার করিয়া কহিলেন, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, আপনি কোথায় যাচ্ছেন বাবু? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে 2জন বন্ধু লোক আসবার কথা ছিল। এনানজাং একটা জায়গার নাম, সেখান থেকে আমার 2জন বন্ধু আসবে, তার জন্য এখানে এসেছি। এই জায়গাতে একটু বলে দিই, অপূর্বর সঙ্গে কারা কারা ভামো যাচ্ছিল। আরদালি আর একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা, এটা অনেক স্কুলে শটে আসে। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা, হ্যাঁ আনে বটে কেউ আপিম সিদ্ধি লুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি কাজ কি বাবু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখন তো আর খণ্ডাবে না। এবার একটু অভিমানী সুরে মহাপাত্র বলছে, আমাকে কিন্তু সেদিন বিনা কারণে আপনারা হয়রান করেছেন। হ্যাঁ, কেউ কেউ বন্ধুরা আপিম সিদ্ধি লুকিয়ে আনে, কিন্তু আমি ধর্মভীরু মানুষ, আমি ধর্ম মেনে চলি। কেন? আমার জোর চুরি করে কী লাভ? আমি কেন নেশা টেশা করতে যাব? আর কথায় বলে অন্যের উপকার করতে গেলে ফল ভয়াবহ হয়। তাই হলো, ভাগ্যের লিখন কি আর খণ্ডানো যায়? অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস। অপূর্বর কি বিশ্বাস? ললাটের লিখন খণ্ডানো যায় না। কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। গিরিশ মহাপাত্র কি ভুল করেছিল? আমি পুলিশের লোক নই, আপিম সিদ্ধির কোনো ধার নেই, সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম। অপূর্ব বলছে, না না, আমি পুলিশের লোক টোক নই, সেদিন কেবল তামাশা দেখতে গেছিলাম।
তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার দিকে দেখিতেছিল। কহিল, বাবুজি मैंने तो आपको जरूर कहा देखा। गिरीश कहिल, अच्छा जी नहीं है बाबू साहेब, नौकरी के वास्ते कत জায়গায় घूमता है। তলোয়ারকর লোকটার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তলোয়ারকর বুঝতে পেরেছিল এটাই প্রকৃত সব্যসাচী। দেখো, সে ইচ্ছে করে সব্যসাচী এমন বেশ ধারণ করেছিল যাতে পুলিশের চোখে ধুলো দেওয়া যায়, ইচ্ছে করে সঙ্গে একটা গাজার কলকে রেখেছিল যাতে সবার দৃষ্টি ওই গাজার কলকের দিকে চলে যায়, তার কথা কেউ বেশি তলিয়ে চিন্তা না করে। দেখো, পুলিশ অফিসাররা কিন্তু গাজার কলকে দেখে কোনো শাস্তি দেয়নি, বরঞ্চ ঠান্ডা মাথায় বলেছিল তুমি খেও না, তবুও সে ক্রমাগত মিথ্যে কথা বলেছিল। দেখো, সে বলছে এই নকরির চাকরির জন্য কত জায়গায় ঘুরি, আপনি আমায় দেখতে পারবেন। গিরিশ কইল, অপূর্বকে বলিল। এরপর গিরিশ অপূর্বকে বলছে, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে একটা চাকরি একটাও জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাই আপনার। রামদাস বলছে, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না, এসব পুলিশের পাল্লায় টাল্লায় পড়লে একটাও চাকরি পাবো না। আমি বাঙালি ছেলে, শাস্ত্র টাস্ত্র জানি, ব্রাহ্মণ, কিন্তু ভাগ্য খারাপ তাই এরম অবস্থা। আর আপনি কি? উত্তর অপূর্ব বলল, আমি ব্রাহ্মণ। অপূর্ব বলল, আমিও ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার। রামদাস বলল, তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব। রাম রাম বলিতে বলিতে যাওয়ার সময় সে রাম রাম বললে যেতে যেতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ, মানে এরকম হাঁচু দিয়ে খানিকটা কাশি দেবে বলে আটকে ফেললো। সামলাইয়া ব্যগ্র পদে দ্রুত পদে সামনের দিকে অগ্রসর হইয়া গেল, সামনের দিকে এগিয়ে গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন। দেখো দেখো, এইরকম একটা কার্টুন মার্কার লোককে সব্যসাচী মনে করে আমার কাকাবাবু এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর বলিয়া সে হাসিল। এই বলে অপূর্ব হাসছে, কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। কিন্তু হাসিতে তলোয়ারকর যোগ দেয়নি, কারণ সে তো বুঝতে পেরেছে আসলটা কি। পরেক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল। সে কে? রামদাস। কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথা বাহির হইল না, কারণ ওই দৃশ্য দেখে সে পুরো নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত যে মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত, মানে অনেকটা চওড়া উজ্জ্বল ললাটের উপর, উজ্জ্বল কপালের উপর যেন এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, যেন এক কোনো চিন্তার মেঘের ছায়া এসে পড়েছে। এবং সেই সুদূর দূর নিরীক্ষ, যা সহজে নিরীক্ষণ করা যায় না, দেখা যায় না, লোকেই মানে কোনো একটা সুদূর দূর নিরীক্ষ, যেখানে চোখের দৃষ্টি পৌঁছয় না, এরম কোনো একটা জায়গাতে তার সমস্ত মনুষ্যচক্ষু একেবারে উধাও হয়ে গেছে। তার চিন্তা, তার চোখ যেন সেখানে গিয়ে মানে সেখানে পড়েছে, তার মন যেন সেখানে গিয়ে পড়ে রয়েছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, ট্রেনে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার। তার কামরায় আর কেহ লোক ছিল না, তার কামরাতে আর অন্য কোনো লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে, সন্ধ্যা যখন পার হয়ে গেল, রাত হবে, সে পিরান মানে ফতুয়া জামা বা ঢিলে জামা, পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই স্বয়ং সন্ধ্যা সমাপন করিল। দেখবে ব্রাহ্মণরা ওই পৈতে বার করে জল ছিটিয়ে আর কি ঈশ্বরের নাম করে সন্ধ্যাবেলাতে, সেইটা সে জল ছাড়াই করলো। এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল। দেখো, আমি আগেই বলেছিলাম অপূর্ব একটু সূচিবাই, ছোঁয়াছুঁই মানে, তার জন্য সে এমন খাবার নিয়েছে যে অন্যের ছোঁয়া লাগলেও যে খাবার শাস্ত্রমতে নষ্ট হবে না, সেই রকম খাবার এনেছিল। পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল, খেয়ে নিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল। পূর্বাহ্ন মানে হচ্ছে সকালবেলা, সকালবেলাতে তার পান আর হচ্ছে জল, এগুলো কিন্তু তার যে আর্দালি, তার সঙ্গে যে ব্রাহ্মণ পিয়ন যাচ্ছে, সে আর কি গুছিয়ে রেখে গেছিল। শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল, এমনকি সে বিছনাও তার তৈরি করে গেছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় গ্রহণ করিল। অপূর্ব খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্সে শুয়ে পড়ল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। সে জানতো রাতের বেলাতে ফার্স্ট ক্লাসের যে কামরা, সেখানে কিন্তু সাধারণত লোক আসে না, টিটি আসে না, রেল কর্মচারীরা আসে না, অর্থাৎ তাকে কেউ ডিস্টার্ব করবে না, সকাল পর্যন্ত দারুণ একটা টানা ঘুম দিতে পারবে। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, এইটা দেয়। ভ্রমটি কি? এই যে অপূর্ব ভেবেছিল আমি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, সকাল পর্যন্ত আমার ঘুমের ব্যাঘাত কেউ ঘটাবে না, এটা যে কত বড় ভ্রম কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।
কেন? সেই রাত্রের মধ্যে বার তিনেক তার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ঠিকানা ইত্যাদি লিখিয়া লইয়াছে। ওই যে মনে আছে পুলিশটা বলেছিল রাতের ট্রেনগুলোর দিকে আমরা খোঁজ চালাবো যে সব্যসাচী এখানে এসছে কিনা। তো রাতের বেলাতে তাকে তিনবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। ঘুম ভাঙিয়ে পুলিশ তার এইসব জিজ্ঞেস করে যায়। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি ইউরোপিয়ান নও। একবার অপূর্ব চিৎকার করে প্রতিবাদ করলো যে কতবার আসবেন, আপনারা কেন এরকম করছেন? তখন বর্মা সাব ইন্সপেক্টর বলছে, তুমি ইউরোপিয়ান নও, অর্থাৎ তুমি দেশের লোক, তুমি ইংরেজ নও। অপূর্ব কইল, না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, সে কে? বর্মা পুলিশের সাব ইন্সপেক্টর সাহেব হেসে বলছে, ও নিয়ম রেল কর্মচারীদের জন্য। রেল কর্মচারীরা রাতে তোমায় ডিস্টার্ব করতে পারবে না, কিন্তু আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এতক্ষণ তুমি ক্লাস করলে, একদম বুকের ওপর হাত দিয়ে সত্যি কথা বলবে, আজকে যেভাবে গল্পটা বোঝালাম কেমন লাগলো? আগে পড়েছো, আজকেও পড়লে, আজকের এই আলোচনাটা তোমাকে কতটা সমৃদ্ধ করেছে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। সবাই ভালো থেকো। আগামীতে এই রকমই আরও কোনো গল্প, কবিতা বা নাটকের আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি ভিডিও পোস্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ।